সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান ৭ দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর জনপ্রশাসন এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। চারিদিকে একরকম অস্থিরতা দেখা দিয়েছে, স্থবিরতা। প্রশাসনের এই স্থবিরতা বা অস্থিরতা কবে কাটবে, ফিরে আসবে কবে স্বাভাবিকতা, এটাই আমাদের আজকের আলোচনা। সেই বিষয় নিয়ে অতিথি হিসাবে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। প্রশাসনে স্থবিরতা নাকি অস্থিরতা, এই বিষয়টি নিয়ে আলোচনার পুরোটা সময় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাব। স্যার, আপনার কাছ থেকে জিজ্ঞাসা থাকবে, এই যে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এক ধরনের রদবদল বা বদলি, নিয়োগ, এরকম নানা ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি। এতে করে অস্থিরতা যেমন আছে, আবার স্থবিরতাও এক ধরনের দেখা দিয়েছে। এই দলীয়করণের কারণেই কি এই মানে অস্থিরতা বা স্থবিরতা কাজ করছে কিনা, এই বিষয়টি নিয়ে শুনবো। প্রথমত, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তো একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আপনি ৫ তারিখে দুপুর পর্যন্ত, ২:৩০ পর্যন্ত কেউই জানতো না আসলে কি ঘটতে যাচ্ছে। আন্দোলন ছিল, আন্দোলন তুঙ্গে ছিল এবং শেখ হাসিনার মানে পদত্যাগ, পতন অনিবার্য ছিল। এটা বুঝলো কারা দায়িত্ব নেবেন, কিভাবে দায়িত্ব নেবেন, কারণ আমাদের সংবিধানে তো কোনো বিশেষ কিছু পথ রাখা হয়েছিল না, সব পথ বন্ধ ছিল, রুদ্ধ হয়ে গেছিল। তো যার কারণে আপনি প্রথম যখন শেখ হাসিনা যখন চলে গেলেন দেশ ছেড়ে, তখন একটা শূন্যতা সৃষ্টি হলো এবং এই শূন্যতা পূরণ করতে কিন্তু আমাদের প্রায় ৭০ ঘন্টা লেগেছে। ৭০-৭২ ঘন্টা আমরা সরকার গঠনেই লেগে গিয়েছিল, কারণ ডক্টর ইউনূস সাহেব বাইরে ছিলেন, ওনার ফেরার ব্যাপার ছিল, ছোট একটা অপারেশন ছিল ওনার। তারপর উনি ফিরে আসলেন, একটা সরকার শপথ নিল, অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা এখন দেখছি। এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর খুব স্বাভাবিকভাবে কিছু রদবদল হবে, পরিবর্তন হবে, নেতৃত্ব পর্যায়ে কিছু বদলি করতে হবে, বদল করতে হবে। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া এবং এটা সবসময় হয়ে থাকে। বর্তমানে আপনি যেটা বলেছেন যে ব্যাপক দলীয়করণের যে অভিযোগ আছে, দলীয়করণ হয়েছিল এবং অনেক কর্মকর্তারা নিজেরা খুবই দলবাজ হয়ে গিয়েছিলেন, দলান্ধ হয়ে গিয়েছিলেন, এটাও আপনি বলতে পারেন। এবং তারা প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য, বিবৃতি দিতেন। আমাদের পুলিশের সাথে জনতার যে সংঘর্ষ হয়েছে, সেখানে হাজারো প্রাণ ঝরে গেছে, রক্ত দিয়েছে এবং আমরা যেসব ভিডিও ফুটেজ দেখি সেগুলো খুবই ডিস্টার্বিং। এবং পুলিশ এইভাবে গোলাগুলি করবে এবং ছাত্র জনতা এইভাবে তাদের প্রাণ বিসর্জন করবে এবং তাদেরকে প্রাণে মেরে ফেলা হবে, এটা বোধহয় খুব বেশি হয়ে গেছে। এবং সেই কারণে কিছু জনগণও এর ভিতরে ঢুকে গিয়েছিল, এটা আরো অনেক তথ্য আছে, বাট এই ঘটনাগুলো ঘটেছে। যার কারণে আপনি দেখেন প্রথমে পুলিশ স্টেশনগুলোতে একটা বড় ধরনের হামলা হয়েছে, যা খুব ক্ষোভ থেকে জনগণ হয়তো পুলিশ স্টেশন ঘেরাও করেছিল। এবং তারপরে যেটা ঘটেছে সেটা হলো নিশ্চয়ই কিছু দুষ্কৃতিকারী, যাদের টার্গেট হলো পুলিশ স্টেশন লুটপাট করা, আপনার কেস ডায়েরিতে আগুন লাগিয়ে দেওয়া এবং আপনার অস্ত্রশস্ত্র লুট করা। এটা ছাত্র জনতার কাজ না। এমনকি যদি কোনো ছাত্র জনতার কেউ কোনো অস্ত্র বা কোনো ডকুমেন্ট নিয়ে যেত, তারা কিন্তু এতদিনে ফেরত দিয়ে দিত, কারণ এটা তো তাদের কাজে লাগবে না। সুতরাং যাদের টার্গেট ছিল তারা এগুলো নিয়ে গেছে এবং তারা এখনও ফেরত দেয়নি। তো এটা একটা পুলিশের প্রশাসনের উপরে এত বড় হামলা তাদের ১৬৪ বছরের ইতিহাসে ঘটেনি। তো না, এটা করার ফলে হয়েছে কি, পুলিশ প্রশাসন একদম প্রথম থেকে খুবই একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এবং তাদের যে মনোবল সেটা প্রায় ভেঙে গিয়েছিল। মনোবলটাকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তো এই কারণে সিট অফ দ্য গভর্নমেন্ট, সচিবালয়ে কোনো পুলিশ পাহারা ছিল না, যার কারণে ছাত্ররা একসময় ঢুকে গেল সচিবালয় এবং তাদের দাবি কি, পরীক্ষা তারা দেবেন না। এবং কিছু সংখ্যক ছাত্র সেই অযৌক্তিক দাবিটা তারা অনেকক্ষণ বসে থেকে দাবিটা মানতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করলেন। এরপরে আনসাররা চলে গেল। পুলিশের দিকে যদি যাই, যে পুলিশের পোশাক পরিবর্তন করে যে এক ধরনের তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনার যে প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যাচ্ছে, এইটা আসলে কতটা সফল হবে বলে মনে করেন? আমি জানি না, এটা তো দেখতে হবে। বাট পোশাক পরিবর্তন করলে কি আপনার মনন চেঞ্জ হয়ে যাবে নাকি? আগে তো মনের পরিবর্তন করতে হবে, আপনার অ্যাটিটিউড। মানে এই যে জনগণের কর্মচারী, যারা গণকর্মচারী, তারা জনগণকে কি চোখে দেখবে, সেই চোখে দেখাটা তো পরিবর্তন করতে হবে। কারণ আমাদের সংবিধান, আমাদের আইন কানুন সব কিছুই পরিষ্কারভাবে বলে দিয়েছে এই রাষ্ট্র, মানে এই যে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। তো সুতরাং জনগণকে সবসময়
সেবা করা এটা হচ্ছে গণকর্মচারীর দায়িত্ব। তিনি প্রশাসনের চাকরি করতে পারেন, তিনি পুলিশে চাকরি করতে পারেন, তিনি বিচার বিভাগে চাকরি করতে পারেন। আসলে চাকরি করেন তো, তারা বিচারক কিন্তু চাকরি করেন, এবং তাদের বেতন ভাতা এবং তাদের যে ভবিষ্যৎ পেনশন, অন্যান্য সব সুবিধা জনগণের করের টাকা হয়। সুতরাং আমাদের সংবিধান, আমাদের আইন কানুন যা বলেছে সেভাবে তো আমরা আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে কাজ করতে দেখিনি, বরঞ্চ উল্টাটা দেখেছি। পুলিশের ব্যাপারে হয়তো বেশি, কারণ তারা ডাইরেক্টলি আইন শৃঙ্খলা রক্ষার সাথে যুক্ত থাকে। সে কারণে ডাইরেক্ট যে তাদের সাথে জনগণের যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনে অনেক সমস্যা হয়েছে। সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। একটা কালচারাল চেঞ্জ দরকার। পোশাক আপনাকে সেই কালচারাল চেঞ্জটা নাও এনে দিতে পারে। হতে পারে যে পোশাকের প্রতি আমাদের একটা ঘৃণা মনে করছে, জনগণের একটা ঘৃণা। সেই পোশাকটাকে আপনি কি চেঞ্জ করবেন? আপনি একটা খাকি পোশাকের বদলে একটা কমব্যাট ড্রেস দিতে পারেন, একটা কমব্যাট ড্রেসের বদলে একটা সবুজ পোশাক দিতে পারেন। তো আপনি যদি কালার চেঞ্জ করে দেন, পোশাকের কালার চেঞ্জ করার মধ্য দিয়ে খুব বেশি অ্যাচিভ করা যাবে বলে আমি মনে করি না। এখন আমরা সচিবালয় পর্যায়ে আবার ফিরে আসি। এখন আপনি বলছেন যে কি চলছে, স্থবিরতা না অস্থিরতা? প্রথমে সিচুয়েশনটা এই জন্য বললাম যে ওটা একটা অস্থির সিচুয়েশন ছিল। সেই অস্থির সিচুয়েশনে অনেক মানুষ অনেক রকম দাবি দাওয়া দিয়ে একেবারে সচিবালয়ে ঘেরাও করে, সচিবালয়ের অভ্যন্তর সচিবালয়ে যারা কাজ করেন তাদেরও অনেক ক্ষোভ দুঃখ বেদনা আছে। আমরা এর আগে পরিলক্ষিত হয়নি। হ্যাঁ, হয়নি, কারণ এই ধরনের 15 বছর 17 বছর বা 20 বছরের যে স্বৈরশাসন, এটাও তো একেবারে এরকম দেখেনি কেউ। কারণ এর আগে আপনার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে মোটামুটি 5 বছর পর পর। 91-এর পর থেকে যদি আপনি চিন্তা করেন, 91-এর যে গভর্নমেন্ট ছিল, 96-তে সে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, 96-এর যে গভর্নমেন্ট ছিল সেটা 2001-এ চেঞ্জ হয়েছে, 2001-এর গভর্নমেন্ট 2006 চেঞ্জ হয়েছে, 2006-এর যারা আসছিলেন তারা 2 বছর ছিলেন, তারপরে 5 বছরের জন্য একজন তারা ইলেক্টেড হয়েছিলেন। কিন্তু তারপরে 14, 18 এবং 24-এ পুরো নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে যেভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করা হয়েছে, যেভাবে স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছে, যেভাবে স্বৈরাচারী কায়দায় দেশটা চালানো হয়েছে, এবং যেভাবে আপনি প্রত্যেক সেক্টরকে ধ্বংস করা হয়েছে, বলতে হবে যে শুধুমাত্র দলীয়করণ করা হয়েছে, দলবাজ কর্মকর্তাদের সামনে নিয়ে আসা হয়েছে, এরকম তো না। আপনার সব জায়গায় এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যেটাকে আপনি মাৎসান্বয় বলতে পারেন। তো এই মাৎসান্বয়ের কারণে কিন্তু অস্থিরতা, ক্ষোভ, দুঃখ, বেদনা অনেক বেশি। সে কারণে আমরা একটা অস্থিরতা দেখেছি। অস্থিরতা ধীরে ধীরে নিশ্চয়ই কমবে। এই অস্থিরতার কারণে কিছুটা স্থবিরতাও চলে এসেছে। দুটা কিন্তু একে অপরের পরিপূরক। অস্থিরতা থাকলে তো স্থবিরতা আসবে, আবার স্থবিরতা হলে অস্থিরতা আসবে, তখন আবার বেশি কাজ করার চেষ্টা করতে হবে। তো এই দুটো থেকেই আমাদের প্রশাসন যন্ত্রকে বা রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ এবং অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে বের করে আনতে হবে, জনগণের আস্থা ফেরাতে হবে, এবং তাদেরও নিজের উপরে আস্থা এবং বিশ্বাসটাকে তৈরি করে দিতে হবে, যাতে তারা তাদের কাজগুলো সংবিধান, আইন এসব নিয়ে করতে পারেন, এসব মেনে করতে পারেন। জি, আমরা এই যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা দিল, সেক্ষেত্রে কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতার প্রয়োগ করতে পারবেন। আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এতে করে কি অনিয়ম দুর্নীতি কিছুটা লাঘব হবে বলে আপনি মনে করেন কিনা? অনিয়ম দুর্নীতি লাঘবের জন্য তো ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার না। অনিয়ম দুর্নীতি দূর করার জন্য অনেক ধরনের কাজ আছে। এটা হলো মূলত আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, আইন শৃঙ্খলাকে তারা আসলে কি করতে পারবে, এটার যদি একটা বিষয় আপনার তাদের যে অর্ডার আছে, অর্ডারে সুস্পষ্টভাবে লেখা আছে সিআরপিসি মানে ক্রিমিনাল প্রসিডিউরের কোন কোন ধারায় তারা কাজ করবেন। মূলত ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা এখন আমরা মোবাইল কোর্ট সিচুয়েশনে দেখি, আইন শৃঙ্খলা রক্ষা করার সময় দেখব মবক্রেসি যদি কেউ করে সেখানে তাদের ইন্টারভেনশন হবে। সুতরাং এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে বলে আমি মনে করি, এবং এটা খুবই টাইমলি একটা ডিসিশন। কারণ চারিদিকে একটা মবক্রেসি চলছিল, মানে শুরু হয়ে গেছিলো সব জায়গায়। আপনি সচিবালয় থেকে শুরু করে একেবারে জেলা পর্যায় পর্যন্ত, শিক্ষাঙ্গনগুলোতে আপনি যেখানেই তাকাবেন, যে কোনো প্রতিষ্ঠানে একটা লোকজন ঢুকে যাচ্ছে, ছাত্রদের নামে ঢুকে যাচ্ছে, সমন্বয়ক ঢুকে যাচ্ছে, হসপিটালে ঢুকে যাচ্ছে, মানে নানান জায়গায় নানান ধরনের লোকেরা তাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে পরিবর্তনের চেষ্টা করছেন। তো সেভাবে তো একটা রাষ্ট্র চলতে পারবে না। রাষ্ট্র চলতে হলে রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের আইন কানুন, রাষ্ট্রের যে প্রসিডিউর আছে এগুলোকে ফলো করতে হবে। তো ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়ার ফলে তারা এইসব মবক্রেসিকে কন্ট্রোল করতে পারবেন। দ্রব্যমূল্য যেটা বেড়ে যায়, যেখানে সিন্ডিকেট আছে সেখানেও তারা কাজ করতে পারবেন, অনেক জায়গায় তারা কাজ করতে পারবেন। এরিয়াগুলো স্পেসিফিক করা আছে। তো এইসব এরিয়া যদি তারা কাজ করেন এবং তারা যদি ইন্টারভেন করেন, তাহলে আমাদের যে
যেসব জিনিস নিয়ে আমরা একটু শঙ্কিত, সেটার শঙ্কা থেকে জনগণ বেরিয়ে আসতে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবে। জি, আমাদের সাথে জুমে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট আরিস আলমগীর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আমরা একটু আপনাদেরকে ধন্যবাদ। আমি শুরুতে মাপ চেয়ে নিচ্ছি যে রাস্তায় এক জায়গাতে 1.5 ঘন্টা ধরে আটকে আছে। জি, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেখান থেকে আপনার মতামত একটু জানতে চাইবো যে পদত্যাগ, বদলি, অব্যাহতি মানে কেউ কেউ চাপের মুখে পদ ছাড়ছেন বা কেউ কেউ স্বেচ্ছায়, এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি, মানে মতামত বা বক্তব্য যেটাই বলবেন সেটা একটু জানতে চাচ্ছি। কেউ কেউ পথ ছাড়ছেন আর কেউ কেউ স্বেচ্ছায়। চাপের মুখে কেউ কেউ পদ ছেড়ে দিচ্ছে, ছাড়ছেন, আবার কেউ কেউ স্বেচ্ছায়ও ছেড়েছেন, আমরা দেখেছি যে বিষয়টি। হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট তো কারণ আছে, সেই জন্য তারা ছাড়ছে। আর চাপের মুখে যদি হয়ে থাকে সেটাও কারণ আছে, এমনি তো হচ্ছে না। আপনি কোন স্পেসিফিক যদি আমাকে বলেন কোন জায়গায় এটা হচ্ছে, তাহলে যে আমরা তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রশাসনের স্থবিরতা। ঘটনা হয়েছে শিক্ষাক্ষেত্রে হয়েছিল, প্রশাসনে এমন কোথায় আছে যে চাপ দিয়ে পদত্যাগ করছে? আমার কাছে তো খুব বেশি ঘটনা এটা নাই। সেটা হচ্ছে যে রাজনৈতিক দল যখন পরিবর্তন হয়, রাজনীতি যখন দলীয় সরকার একটা চলে আসে, এই কালচার তো আমাদের দীর্ঘদিন থেকে আছে যে একটা অংশকে মানে বাদ দেওয়া হয়। বরং আমার নিজের এটা আপত্তি ছিল যে কদিন আগে আমি এটা লিখেছিলাম, আবু আলম ভাই হয়তো দেখেছেন, যে এই কালচার কেন থাকবে? কারণ সরকারি কর্মকর্তা আমরা যাদেরকে নিয়োগ দিচ্ছি তারা তো এই সরকারের কাজ করার জন্য আসছে, এবং তারা কেউ যদি ভালো কাজ করে থাকে তো তাকে তো একটা গভর্নমেন্ট কাজে লাগানোর চেষ্টা করবে। যেটা বলা হচ্ছে যে গত 15 বছর ধরে শেখ হাসিনা সরকার ছিল, তো অবভিয়াসলি শেখ হাসিনা সরকার যদি থেকে থাকে, এখন 1, 2, 3টা স্তরে সরকারের এই শেখ হাসিনার সাথে কাজ করেছে এরকম লোকগুলোই তো থাকবে সিনিয়র লেভেলে। তো আমরা এখানে কি দেখবো? আমরা এখানে দেখবো যে আসলে সে যখন সরকার কাজ করতে গিয়েছিল তখন জনবিরোধী কি কাজ, দুর্নীতি কি কাজ করেছে, অদক্ষতা কি কাজ করেছে, আমরা সেই সবগুলোকে বিবেচনা করব। এখন রাজনৈতিক বিশ্বাস অবিশ্বাস তো আমাদের সবারই আছে। সরকারি কর্মকর্তারা তো আর আকাশ থেকে আসে নাই, তারাও তো এই এই দেশেরই লোক। আমরা দেখতে হবে যে সে যে বিশ্বাসের হোক, তাকে সরকার যে দায়িত্বটা দিচ্ছে সেটা সে ঠিক মতো করেছে কিনা, জনবান্ধব ছিল কিনা সে, নাকি সরকারের অবৈধ কর্মকাণ্ড, সরকার যেটাকে তার গদি রক্ষার জন্য এমন কিছু যে ডিসিশন দিয়েছে সেগুলোতে সে সহায়তা করেছে। বিশেষ করে পুলিশের ক্ষেত্রে সেই ভূমিকাটার অভিযোগ এসেছে যে তারা এই গণহত্যায় নেমেছিল সরকারের নীতি বাস্তবায়ন করতে গিয়ে। এখন এক্ষেত্রেও কথা আছে, সরকারি নীতি তো আমাকে বাস্তবায়ন করতে হচ্ছে, আমি যদি রাস্তায় আছি, কিন্তু সেটারও তো একটা মাত্রা থাকবে। সেটার মাত্রা তো এই নয় যে জনগণের উপর গুলি করা, যেটা দিয়ে শুরু হলো আপনার 16 তারিখে বা 15 তারিখে, যেটা রাজশাহী রংপুর ইউনিভার্সিটিতে যে ছাত্র হত্যা করলো, সেটা তো আগুন জ্বলে উঠলো। এখন সেই ছেলেটা তো নিরস্ত্র ছিল, তাকে কেন হত্যা করা হলো? সেই রকম ঘটনাগুলি যদি থাকে তাহলে অবশ্যই আপনি তাদেরকে সাজা দিতে পারেন। কিন্তু গড়ে শেখ হাসিনার আমলে কাজ করেছে এরকম দক্ষ লোকদেরকে ফেলে দেওয়া, এটা আমি মনে করি না যে একটা জনপ্রশাসনের জন্য এটা খুব ভালো ডিসিশন। আর সরকার যদি এরকম ডিসিশন নিতে চায়, ওকে, আমরা একটা নতুন সরকার এসেছি, আমাদের নতুন কিছু নীতিমালা আছে, আমরা আমাদের সেই নীতিমালা বাস্তবায়ন করতে চাই। বিগত সরকারে যারা ছিল তারা স্বৈরাচারের দালাল ছিল, তারা এমন পর্যায়ে রেখেছে যে সেগুলো তাদের দ্বারা বাস্তবায়ন সম্ভব না। তাহলে একটা যেটা সংস্কারের যে উঠতেছে, জনপ্রশাসন সংস্কারের যে দাবি উঠছে, আমি মনে করি যে সেই জায়গায় যারা এই কমিশনে আছেন তাদের দৃষ্টি দেওয়া উচিত। আমেরিকা সহ এবং পৃথিবীর অনেক উন্নত দেশে আমি জানি যে নতুন যে প্রশাসন আছে তারা প্রশাসনের একটা বড় অংশকে খালি করে দিয়ে নতুন লোক, নতুন পছন্দের লোক তারা এখানে নিয়োগ দেয়। সেখানে কোনো দোষের কিছু নাই, কারণ একটা রাজনৈতিক সরকার, তার কিছু রাজনৈতিক পলিসি থাকে, তার কিছু কমিটমেন্ট থাকে, সেটা বাস্তবায়নের জন্য সে করতে পারে। কিন্তু যেহেতু আমাদের সরকারের সেই সিস্টেম নাই, তাহলে তো আমাদের পুরনো লোকগুলোর মধ্যে যারা ভালো, যারা দক্ষ, তাদেরকে দিয়ে কাজ করতে হবে। তাদেরকে বাদ দিয়ে, বঞ্চিত নাম দিয়ে
একটা অদক্ষ শ্রেণীকে বসিয়ে দেওয়া তো কোনো কাজ না। ছাত্র জনতা তো রক্ত দিয়েছে এই প্রশাসনে এক দল বাদ দিয়ে আরেক দল লোককে আনার জন্য নয়, তারা এনেছে প্রশাসন দক্ষ করার জন্য, তারা এনেছে বৈষম্য দূর করার জন্য। বৈষম্য দূর করার নামে তো কিছু অদক্ষ লোককে বসিয়ে দেওয়া নয়। আমি এটা আমার একটা অবজারভেশন। সেকেন্ড, আমি আপনার স্থবিরতার যে বিষয়গুলো কথা উঠছে এখন, স্থবিরতা আমি মনে করি যে অনেক জায়গায় স্থবিরতা দেখা দিচ্ছে। স্থবিরতা বিশেষ করে আবু আলম ভাই যদি খেয়াল করে থাকেন, বড় বড় প্রজেক্ট যদি থেকে থাকে, পদ্মা সেতু বা যমুনা সেতু বা রূপপুর প্রজেক্ট, এগুলোর কিছু পলিসি ম্যাটার থাকে। এগুলো বাস্তবায়ন করলে কতটা লাভবান এখন হবে না হবে, সেখানে কিছু সিদ্ধান্তের বিষয় আছে। বা আমরা স্থবিরতা এবং এই অস্থিরতা প্রসঙ্গে আরো শুনবো। আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি প্রশাসনের স্থবিরতা এবং অস্থিরতার নানা প্রসঙ্গ নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। প্রশাসনের স্থবিরতা নাকি অস্থিরতা, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে জুমে আছেন আলিস আলমগীর। আমরা যে প্রসঙ্গে ছিলাম, যে আপনি বলছিলেন বঞ্চিতদের নামে অদক্ষ লোক বসানোর যে একটি বিষয়, আবার প্রজেক্ট নিয়ে আপনি বলছিলেন, সেই প্রসঙ্গে আসবো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে স্থবিরতা বলতে প্রথমত আমি বলছি যে সরকারের দুই ধরনের কাজ আছে। এক ধরনের প্রজেক্ট গুলো আছে, বিভিন্ন প্রজেক্ট বলতে এখানে ছোট বড় মাঝারি অনেকগুলো আছে। শুধুমাত্র আমরা মনে করি না যে এই যে যমুনা পদ্মা সেতু কিংবা রূপপুরের মতো বড় বড় প্রজেক্ট, এখানে অনেক ছোট ছোট প্রজেক্টও আছে, যেটা গ্রাম পর্যায়ে ইট, রাস্তার ইট, ব্রিজ, অনেকগুলো। এগুলো কিন্তু অর্থনীতিতে আমাদের বিরাট গতি আনে, এবং এগুলো যদি স্থবির হয়ে যায়, অর্থনীতির চাকা কিন্তু বড় ধরনের মানে ডিসরাপশন তৈরি হয়। আমরা বড় বড় প্রজেক্ট গুলো এখনই বাস্তবায়ন করব না পরে বাস্তবায়ন করব, এটা ডিসিশন নিতে পারি, এটাতে খুব একটা হ্যাম্পার হয় না। কিন্তু এই ছোট মাঝারি এই প্রজেক্ট গুলো যদি স্থবির হয়ে যায়, তখন কিন্তু এটা পুরো অর্থনীতিতে একটা ধাক্কা ফেলে। আমি জানি না আবু আলম ভাই আমার সাথে এটা একমত করবেন কিনা। তো সেই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস তো আপনি স্থবিরতা দেখছেন যে প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে। এখানে আমরা যে পরিমাণ প্রত্যাশা আমাদের ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী তো আমরা এটা কাটছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না। এখানে তো একটা বড় ধরনের স্থবিরতা আছে। সেটা দুই ধরনের আছে। মনে করে আইন শৃঙ্খলা রক্ষা যারা করছেন, তারা মামলা দেওয়ার ক্ষেত্রে যেমন স্থবিরতা আছে, তেমনি যারা লেজিসলেটিভ যারা আইনগত যে বিষয়গুলো দেখছেন, বিচারিক যে বিষয়গুলো, সেখানে স্থবিরতা বিরাজ করছে। এবং স্থবিরতা বলতে এখানে একই স্টাইলে হচ্ছে। এখানে কিন্তু নতুন কিছু হচ্ছে না। যে আগে যে প্রক্রিয়াগুলো চলতো, এখনো সেই প্রক্রিয়াগুলো চলছে। এখানে আইন মামলার যে বিষয়গুলো আমি বলছি, যে ছোটখাটো যে ম্যাজিস্ট্রেসি মামলাগুলো যেগুলো থাকতো, এখানে যে এখন সেনাবাহিনী নেমেছে গত 2 দিন, হয়তো মনে করেন আজ 2 দিন হচ্ছে, যে এই যে রাস্তাঘাটে এবং অফিস আদালতে ছোটখাটো যে ম্যাজিস্ট্রেসি গুলো ছিল, সেগুলো বন্ধ ছিল। সেগুলো আমাদেরকে একটা বড় ধরনের হ্যাম্পার করেছিল। আমার মনে হয় যে এগুলো যদি আমরা পুরোপুরি কভার করতে পারি, তখন একটা মানে কি বলবো, প্রশাসনে একটা গতি আসতে পারে। আমি আবুল আহমেদের কাছে শুনতে চাই কিছু, পরে আবার আপনি বলবো। আবুল আহমেদ শহীদ খান, আপনি বলছিলেন বঞ্চিতদের, অযোগ্য লোককে বঞ্চিতদের নামে যে সেই প্রসঙ্গটা আপনি বলবেন। না, এটা তো ধরেন যে অনেকদিন পরে যেহেতু বড় ধরনের চেঞ্জ এবং বড় ধরনের রদবদল করতে হচ্ছে, সেখানে তো অনেক দুঃখ বঞ্চনা আছে এবং অনেক বঞ্চিত মানুষ যারা নিজেদেরকে বঞ্চিত মনে করেন, তাদের তো ক্ষোভ বিক্ষোভ থাকবেই। কিন্তু এটা এখন একটা সিস্টেমের মধ্যে আসছে। কিছুদিন আগেই আমরা দেখেছি সচিবালয়ে একদম মিছিল টিছিল করা হয়েছে, ডিসি নিয়োগ নিয়েও সচিবালয়ে মিছিল হাতাহাতি হয়েছে। তো এখন একটা কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটিতে তাদের আবেদন দিবেন এবং সেখানে 2,500 আবেদন জমা আছে। নিশ্চয়ই এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। তা আমি সবসময় যেটা বলি যে সচিবালয় হচ্ছে হার্ট অফ দি গভর্নমেন্ট, সেখানে কোনো ধরনের অস্থিরতা করতে দেওয়া যাবে না কাউকে। সেটাতে একটা ডিসিপ্লিন থাকতে হবে এবং ডিসিপ্লিনের মধ্য দিয়ে এগোতে হবে। ওই আপনি ডিসি নিয়োগের বিষয়ে যেটা বলছিলেন, সেটার ব্যাপারে কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, মানে একজন ওয়ান ম্যান ইনকোয়ারি। উনি একটা রিপোর্ট দেবেন এবং ওই রিপোর্ট অনুসারে ধরে দেখতে হবে যে কারা এসবের সাথে যুক্ত ছিলেন। এবং মাঠে ঘাটে যেখানেই কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে ইন্টারভেন করতে হবে। এবং এই ইন্টারভেনের কারণেই যেহেতু প্রশাসন এবং পুলিশ একটু
পিছনে চলে গেছে এই আন্দোলনের কারণে, যার কারণে অনেকগুলো মোবাইল কোর্ট করা যাচ্ছিল না, অনেক মবক্রেসিতে ইন্টারভেন করা যাচ্ছিল না। এখন আমরা আর্মিকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, মানে কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ফর 60 days, তাতে করে তারা যখন ইন্টারভেন করবেন তাতে অবস্থার উন্নতি হবে বলে আমি মনে করি। এটা খুব একটা ভালো ডিসিশন। এটা নিয়ে আরও তারা কীভাবে ইমপ্লিমেন্ট করেন সেটা নিয়ে পরে আমরা আলোচনা করে দেখতে পারি, যে সেখানেও যদি সমালোচনা থাকে এটা তো আমরা করতেই পারবো। বাট এই 24 ঘন্টার মধ্যে তো তেমন কিছু ঘটেনি যে এটা দেওয়ার ফলে তারা বাড়াবাড়ি করছেন বা এটা দেওয়ার ফলে কোনো কাজ হলো না, এরকম কোনো কমেন্ট করার এখনও সুযোগ আসে নাই। আপনার যেটা খুবই আলমগীর একটা ভালো জিনিস যেটা বলেছে, এটা তো হলো যে আপনার প্রশাসনিক শৃঙ্খলা, প্রশাসনিক দিক, পুলিশের দিক এবং আমাদের যে রাষ্ট্রযন্ত্র চালানোর দিক, এটা হলো পুরোটা প্রশাসনিক দিক। কিন্তু তার বাইরে একটা জায়গা আছে যেখানে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন। আপনি জানেন যে আমাদের দেশের যে কয়েকটা মেগা প্রজেক্ট আছে তার সবগুলোরই কিন্তু 90% কাজ শেষ হয়েছে। সুতরাং ওইখানে আপনি এটা করবেন কি করবেন না এই সিদ্ধান্ত নেওয়ার আর সময় নেই। আপনি একটা অ্যানালাইসিস করতে পারেন যে এই প্রকল্পগুলো করার ফলে আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এবং সেই অ্যানালাইসিসটা জনগণের সামনে তুলে ধরতে পারেন এবং সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে যে এই ধরনের মেগা প্রজেক্ট বাস্তবায়নের আগে এই কাজ করতে হবে। রূপপুর প্রকল্পের 90% হয় রূপপুর প্রকল্প, কিন্তু আপনি এমন অবস্থা আছেন যে রূপপুর প্রকল্পের কাজ এখন বন্ধ করতে পারবেন না, কারণ এটা আপনাকে শেষ করতে হবে। সুতরাং বড় বড় প্রকল্প বলেন, ছোট প্রকল্প বলেন, যাই প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোকে আপনার শেষ করার চেষ্টা করতে হবে এবং শেষ করে আপনি একটা অ্যানালাইসিস করতে পারবেন যে কোন কোন প্রকল্প কী কারণে নেওয়া হয়েছিল এবং কোন কোন প্রকল্প না নিলেও চলতো। আর ওটা যদি আমরা না করি, এবং অনেক প্রকল্প আছে এখনও বিদেশি সাহায্য পুষ্ট বা বন্ধু দেশ থেকে টাকা পাচ্ছে, এই যে আপনাকে সৌদি আরব $6 বিলিয়ন দিতে চাইলো, আপনার ওয়ার্ল্ড ব্যাংক $2 বিলিয়ন দিতে চাচ্ছে। মানে এই টাকাগুলো কিসের জন্য দিতে যাচ্ছে? আমাদের বেতন ভাতার জন্য তো নয়, একদম ক্লিয়ার কাট, এগুলো হলো উন্নয়নের জন্য। সুতরাং আপনাকে এখনই ঠিক করতে হবে আপনি কোন কোন উন্নয়ন প্রকল্প নেবেন এবং কিভাবে বাস্তবায়ন করবেন। সেই ক্ষেত্রে জিনিসটা হলো যে ওইখানে অনেক বড় ধরনের স্থবিরতার খবর পাচ্ছি আমরা। আপনারা মিডিয়া কিন্তু শুধুমাত্র প্রশাসন, আইন শৃঙ্খলা, কাকে গ্রেপ্তার করা হচ্ছে, কিভাবে কোর্টে নেওয়া হচ্ছে, এগুলোকে যত বেশি আপনি ফোকাস করতেছেন ওই দিকে আপনারা দেখতেছেন না। প্রত্যেক দপ্তরে, যতদূর আমি খবর রাখি, প্রত্যেক দপ্তরে, প্রত্যেক মন্ত্রণালয়ে ফাইলের স্তূপ হয়ে যাচ্ছে। কেননা একটা হলো যে উপদেষ্টাদের উপর চাপ আছে, আরেকটা হলো উপদেষ্টারা সব কিছুর ভিতরে আইন কানুন খতিয়ে দেখার চেষ্টা করছেন। হ্যাঁ, এটা দেখতে কোনো অসুবিধা নেই, বাট ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন অ্যান্ড কুইক ডিসিশন। কেননা আমাদের কোনো কোনো প্রকল্প আছে, সাধারণ বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্প, এটা একটা টাইম বাউন্ড প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পের। এই সময় আপনার টাকাটা ছাড় করতে হবে, মানে রিলিজ হবে অর্থ। আপনি যদি অর্থ রিলিজ না করেন তাহলে কিন্তু আপনাকে ইন্টারেস্ট, না দীর্ঘায়িত শুধু না, আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে। সো ইউ আর লুজিং। সো এইসব ক্ষেত্রে আপনাকে তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা টাইম বাউন্ড এবং অ্যাকশন প্ল্যানের মধ্যে না থাকি তাহলে আমাদের রাষ্ট্রের ক্ষতি হবে। হ্যাঁ, প্রশ্ন উঠলো যে এই প্রকল্প বাস্তবায়ন করা যৌক্তিক কিনা। যদি যৌক্তিক মনে না করেন তাহলে সেটাও সিদ্ধান্ত নেবেন, নিয়ে বলবেন যে না, আমরা এই প্রকল্প বাস্তবায়ন করবো না, তোমার সাথে যা চুক্তি হয়েছে আমি তোমাকে এইটুক ফাইন দিলাম, আমি এর থেকে বেরিয়ে গেলাম, সেটাও আপনি করতে পারেন। কিন্তু ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে হবে। স্থবিরতার কারণে অনেক উন্নয়ন প্রকল্প কিন্তু আটকে আছে, এবং এটা নিয়ে আমাদের উন্নয়ন সহযোগী দেশ যারা আছে, যারা আমাদের বন্ধু দেশ আছে, তারাও কিন্তু একটা লিম্বোর মধ্যে চলে গেছেন, তারা নিজেরাও অস্থির হয়ে যাচ্ছেন। জি, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে এই যে আমরা আবার দেখতে পেলাম যে মাত্র 2 সপ্তাহের ব্যবধানেও পদোন্নতির কিছু বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, সেই বিষয়, সেই জায়গাটাকে যদি আপনি একটু ফোকাস করেন। না, পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিত যারা, তাদের ক্ষেত্রে আইনটা হচ্ছে নেক্সট বিলো রুল। মানে আপনি যে ব্যাচে আছেন সেই ব্যাচের আপনার চেয়ে নিচে যারা আছেন মেধাতে, তাদের যদি পদোন্নতি হবে আপনি ওই পজিশনে যাবেন। আপনি আজকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন, কিন্তু আপনাকে পদোন্নতি দেওয়া হয়নি নানান বিবেচনায়, পলিটিক্যাল অথবা অন্য কোনো বিবেচনায়, কিন্তু আপনার চেয়ে যিনি জুনিয়র ছিলেন তিনি অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি হয়ে গেছেন। নেক্সট বিলো রুল বলে আপনি সেখানে যাবেন। সুতরাং এই পদোন্নতির এটাতে কোনো অসুবিধা নাই, বাট এটা চেক করতে হবে যে আপনি কি নিজেকে বঞ্চিত বলতেছেন, এটা এই বঞ্চনার যে কারণ আপনি বলতেছেন সেগুলো ঠিক আছে কিনা, আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিনা, আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কিনা, আপনার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে কিনা, আপনি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করছেন, প্রথম স্ত্রী আপনার নামে মামলা করে দিতে খুব স্বাভাবিকভাবে। তো সুতরাং আপনি তো ওই কারণে বঞ্চিত হয়েছেন। তো আপনাকে তো এখন বঞ্চিত বলবেন আর মামলা মোকদ্দমা লুকিয়ে রাখবেন, সেটা হবে না। সেই কারণে এটা সময় নিয়ে আপনি করতে
করতে পারেন, হ্যাঁ, বাট বেশি সময় নেওয়া যাবে না, কারণ ক্ষোভ দুঃখ বঞ্চনারও তো একটা অবসান ঘটাতে হবে। আর এখানে যেটা সবচেয়ে খারাপ হয়েছে সেটা হলো যে আপনি একটা ব্যাচে মনে করেন 100 জন আছে, তাদের সবাই তো সচিব হবে না, এটা তো পিরামিড সিস্টেম। ফাইনালি হয়তো 10 জন ওই ব্যাচ থেকে হবেন, বা একটা ব্যাচে 650 জন আছে, সেখানে সবাই সচিব হবেন, ওই ব্যাচেরও 10-15 জন 20 জন হতে পারেন, কেন সচিবের পদ আগে 60টা ছিল, এখন 80টার কাছাকাছি বা 80-85টা আছে। তা যে ব্যাচে 450 জন আছে সেই ব্যাচে তো সবাই হবেন না, 10-12 জন হবেন, 15 জন হবেন, 20 জন হবেন। কিন্তু আপনি যদি মানে সরকার যদি এরকমটা করেছে সেটা হলো যে আপনি 450 ব্যাচের 420 নম্বর কর্মকর্তাকে 420-কে আপনি পদোন্নতি দিলেন, আপনি পদোন্নতি দিয়ে তাকে উপরে নিয়ে গেলেন। এখন তার ফলে যেটা হলো যে উনি যদি অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে থাকেন, তাহলে 419 পর্যন্ত সকলেই বলবে আমরা বঞ্চিত, এবং সকলের দাবি হবে যে আমাকে বঞ্চনা করেছে, বিকজ অফ দ্যাট মিস্টেক, দ্যাট পলিটিসাইজেশন, সেই দলীয়করণের জন্য। এটা একটা ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে, কারণ এখন আপনি সবাইকে পদোন্নতি দেবেন, সবাই পদোন্নতি পাবে এবং আর্থিক সুবিধা পাবে, টাকাটা তো জনগণের। কিন্তু এখানে আপনি আইন তো আছেই, সুতরাং আপনাকে এটা করতে হবে। তো যারা এই সুপারসেশন করেছে, যারা এই দলের বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায়, আত্মীয়র বিবেচনায়, পছন্দের বিবেচনায়, শুধু কি রাজনৈতিক বিবেচনা, আপনাকে আমার পছন্দ হয় না, আপনার চেহারা পছন্দ না, আপনি আমার সাথে কাজ করছেন, আপনার কাজকর্ম আমার ভালো লাগে নেই, এরকম ব্যুরোক্রেটদের মধ্যে যারা টপে ছিলেন তারাও তো এরকম পছন্দ অপছন্দের কারণে কাউকে বাদ দিয়েছেন। সুতরাং এখন কোনো অল্টারনেটিভ নাই। আমরা আরো শুনবো, আবার বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আমি আনিস আলমগীরের কাছে চলে যাচ্ছি। আনিস আলমগীর, আপনাকে আমার যে প্রশ্নটি, সেটি হচ্ছে আমরা সবসময় দেখতে পাই যে দলই ক্ষমতায় আসে তারা একটা দলীয় পরিবর্তন আমরা দেখতে পেলাম, তারপরে আবারও দলীয়করণেরই একটা সৃষ্টির যে সুযোগ আবারও তৈরি হয়েছে, এরকম আমরা বিশ্লেষকদের কাছ থেকে এরকম বিষয় জানতে পারছি। এই প্রসঙ্গে আপনার কি মন্তব্য? এটা তো একদম চিরসত্য। বাংলাদেশে যেটা হচ্ছে একটা দ্বিদলীয় রাজনীতির যে ডমিনেশন, তাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ, একসময় আওয়ামী লীগের লোকজন ছিল বা সমমনাদের যারা ছিল, তারা পদোন্নতি পেয়েছে, তারা প্রশাসনে ছড়ি গড়িয়েছে। এখন তারা নাই, এখন এনটি আওয়ামী লীগ ফোর্স আছে, তারা সবাই এখন বিএনপি জামাত যা আছে। কিন্তু এখানে আপনি আরেকটা জিনিস দেখেন, যারা বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, এরকম তো শত লোক আছে, তারা কোথায়? তারা কার খালো? তাদের কোনো অস্তিত্ব আপনি পাবেন না। তারা ভালো কাজ করছে সেটা নাই। এই যে এক দল আসবে, আরেক দল খাবে, যখন আসবে আমি আর আমার মামুরা খাবো, তোমরা এখন অপেক্ষা করো, এরপরে তোমরা যখন আসবে তোমরা খাবা। এই সিস্টেমটাই চলে আসছে এখন। এই সিস্টেম যদি অনাদিকাল থেকে চলে আসে, তাহলে তো আর বৈষম্য কোথায় গেল? এখানে যোগ্যতা কোথায় গেল? সরকারি কর্মকর্তা তো আমি তার কি যোগ্যতা থাকবে সেগুলো দেখব, আমি তাকে সেগুলোতে না গিয়ে তার রাজনীতি দেখছি। আর এই রাজনীতি দেখতে গিয়ে আমি এখানে অযোগ্য লোকদেরকে পদায়ন করছি, তাতে করে প্রশাসনের স্থবিরতা তৈরি হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে প্রশাসনের ট্যাগ লাগানোর একটা ভীতি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক দল চলে আসে, ও এই দল ছিল, ও এই করতো, ও তো ছাত্রলীগ করতো, ও শিবির করতো। এই সমস্ত ঘটনাগুলো যখন চলে আসে, তখন এক ধরনের আতঙ্ক তাদের মধ্যে তৈরি হয়, তারা উদ্যম হারিয়ে ফেলে। কিন্তু আমাদের এই আন্দোলনটা শুরুই হয়েছিল যোগ্যতা এবং মেধাকে ঘিরে। তো আমাদের এই মেধা যোগ্যতার মূল্যায়ন কবে হবে আসলে? তখন তো আর হচ্ছে না। মেধা যোগ্যতার মূল্যায়ন না হয়ে তখন আপনি ছাত্রকালে কোন শিবির করেছিলেন কিনা, জামাত করেছেন কিনা, ছাত্রদল করেছেন কিনা, সেটাকে এখন আবার হাইলাইট করবেন, সেটাকে হাইলাইট করে আপনি পথ বাগাবেন। আর কেউ ভালো কর্মকর্তা যে আছে, সে কোনোদিন দলই করে নাই, তাকে আপনি ছাত্রলীগ বানাবেন, বা আওয়ামী লীগের ওই প্রজেক্টে তো সে ছিল, এগুলো বলবেন। আমি মোদ্দা কথা, আমরা একটা মোটা দাগে যে কথাটা বলতে চাই, প্রশাসন থেকে এই যে ট্যাগ দেওয়া, এই ট্যাগ দেওয়ার সংস্কৃতিটা আপনার ত্যাগ করতে হবে। আমরা বঞ্চিত ছিলাম, মানে কি? বঞ্চিত ছিলাম মানে হচ্ছে আমরা আওয়ামী লীগ আমলে খেতে পারি নাই, আমরা বিএনপি আমলে খেয়েছিলাম, তাই আমরা মাঝখানে খেতে পারি নাই। এখন আমাদের খাওয়ার টাইম। এই যে এই কালচারটা শুধুমাত্র সরকারই দমন করতে পারে, যদি তারা সেখানে এই সমস্ত কথা না শুনে তার যোগ্যতা ধরে তাকে পদায়ন করে। যেটা আবু আলম ভাই বলেছিল
তোমাকে কেন পদোন্নতি দেয়নি? তার কারণ কি? তার কারণ কি তুমি দুর্নীতিতে ধরা পড়েছিলে? তার কারণ তুমি, তোমার অসদাচরণ ছিল, তোমার অযোগ্যতা ছিল, সেগুলোকে ঢেকে এখন তুমি রাজনীতিটাকে সামনে নিয়ে আসতেছো কেন? তাহলে প্রশাসনে যারা এগুলো বিচার করবে তারাও সেই দৃষ্টিতে দেখতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আবুল ভাই ওটা বলেছেন যে তাকে তাকে তো আমরা সরকারি টাকাই দিচ্ছি, তাকে যে আমি বসিয়ে রাখছি, এ বসিয়ে রাখছে এটা কার বাবার টাকা? এগুলো তো জনগণের টাকা। ওর তো কিছু আসে যায় না। ও আরেকজন যদি আসে, যে পাশা বদল হয়ে গেলে তখন ক্ষমতায় যদি আরেকজন আসে, সে তখন এই বঞ্চিতের কাহিনী বলবে, পদোন্নতি নিবে এবং পুরনো তার যত বকেয়া ছিল, যে প্রাপ্য ছিল, সেগুলো আমি তাহলে আমার আমার বেসমেটরা এখন ওই জায়গায় গেছে, যদি এতদিন যদি থাকতো তাহলে আমি এই জায়গায় উঠতাম, সেই সুযোগটা তখন দিচ্ছে। তখন এটা নেওয়ার ফলে কি হচ্ছে? তখন এটা সরকারের ক্ষতি হচ্ছে, মানে জনগণের ক্ষতি হচ্ছে। তো আমি মনে করি যে এই ট্যাগ দেওয়ার সংস্কৃতি, এটা ত্যাগ করতে হবে, এবং এই বসিয়ে বসিয়ে খাওয়ার যে কালচার, সেটা ত্যাগ করতে হবে। এগুলো ত্যাগ করে আমরা প্রকৃত যারা ইয়ে আসছে, যারা লোক, তাদেরকে আমরা মূল্যায়ন করবো। সে কোনতে কি করেছে সেগুলো না। আমি যদি মনে করি যে সে এমন এমন কাজ করেছে যেটা গর্হিত কাজ, তাকে মামলা দিব, তাকে ত্যাগ করবো, তাকে রাখবো না আমি। তাকে 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 কি বিদায় দেওয়ার জন্য কি আমার নিয়ম নীতি নাই? আছে তো। তাকে বিদায় দেন, তাকে ওএসডি করে এখানে রাখবেন কেন? তাকে হিমিউলেট করবেন কেন? এটা তো তার অপরাধ নয়। যেটা আমি আগেও বললাম, 15 বছর ধরে একটা শাসন যদি চলে, যে কোনো সরকার যদি চালাতে হয়, শেখ হাসিনার সরকার তো চাইবে যে ভালো অফিসার যেগুলো আছে তারা আমার এখানে কাজ করুক, আমার গোলাম হয়ে থাকুক। সেটাই করেছে প্রশাসনে, গোলাম তৈরি করা হয়েছিল। প্রশাসনের সবকিছু তো ভেঙে দিয়েছিল। সেই পুলিশ প্রশাসন বলেন, সেই আমলাতন্ত্র বলেন, দুনিয়ার সেই আপনি আদালত বলেন, ইভেন সাংবাদিকতা, কোথায় আপনার ধ্বংস হয় নাই? প্রত্যেকটা ইনস্টিটিউশন তো ধ্বংস হয়েছে। সেই ইনস্টিটিউশন গুলো যখন ধ্বংস হয়েছে, সেই ধ্বংসের কাতারে আপনি সবগুলোকে বিবেচনা করেন, শুধু শুধু প্রশাসনকে বিবেচনা করছেন কেন? তো এই ধ্বংসের কাতার থেকে আমরা যদি রক্ষা পেতে পারি, তাহলে আমাদের বিবেচনাটা হতে হবে যে আমরা দল নিরপেক্ষ লোক খুঁজবো, শুধু দলীয় লোক খুঁজবো না। দল নিরপেক্ষ কার কতটুকু আছে সেটা আমি যেমন দেখবো, দক্ষ লোককেও দেখবো। সেটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে প্রশাসনের স্থবিরতা কেটে যাবে এবং একটা গতি আসবে। ডক্টর ইউনূস এই তার নানা জায়গায় আপনার বেসরকারি খাত থেকেও লোক নিচ্ছে। আমাদের তো এই কালচারও করতে হবে যে বেসরকারি খাতেও তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা কাজ করার মতো। বেসরকারি ক্ষেত্র থেকেও আমি এমন ক্রিম গুলোকে তুলে আনবো যারা এই সরকারকে সহযোগিতা করতে পারে। সে কোন দল করে, সে কোন কি করেছিল, সেটা কেন আমি বিবেচনা করব? আমি তো এখানে দেখবো যে সে যোগ্য কিনা, তাকে আমি যে কাজের জন্য নিচ্ছি। আমি এখানে স্পষ্ট করে একটা ঘটনা আপনাকে উল্লেখ করতে পারি যে বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস যাকে আমরা বলি, সেখানে এমডি এবং প্রধান সম্পাদক যাকে নিয়োগ দেওয়া হয়, তাকে বলা হয় যে সম্পাদকদের সম্পাদক। জি, আমরা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বোধহয়। আমি একটু আলম শহীদ খান আপনার কাছ থেকে এই প্রসঙ্গে একটু জানবো যে এই যে আমরা তাহলে কি কখনোই আমরা মেধা বা যোগ্যতার মূল্যায়ন দেখতে পাবো না? আমরা সবসময় যে আমরা আন্দোলনও করেছি কিন্তু শুরুতে বিষয় নিয়ে, না, এটা তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এবং মেধার আন্দোলন। তো সুতরাং মানে আমরা কখনই পারবো না এরকম নয়। বিষয়টা হলো যে আমাদেরকে তো পারতেই হবে। মেধা, যোগ্যতা এবং দক্ষতাই হবে প্রধান জিনিস। এবং ওই যে আপনি ট্যাগিং করা অথবা কাউকে কালার করা, কারো ডিএনএ খোঁজা, এই যে জিনিসগুলো, এগুলো থেকে তো বেরিয়ে আসতে হবে। আপনি একজনের ডিএনএ কেন খুঁজতে হবে? তাকে আপনি দেখেন সে পরীক্ষায় পাশ করেছে কিনা ঠিকমতো, পাবলিক সার্ভিস কমিশন তাকে রিকমেন্ড করেছে কিনা, এবং তার কি মেধা তালিকায় তার অবস্থান কোথায়। এবং শুধু তো মেধা তালিকায় থাকলে হবে না, তারপরে তার কাজকর্ম হবে না, কর্মকাণ্ডের একটা মূল্যায়ন হবে। আমাদের এসিআর আছে বা আমাদের ফাংশনাল মূল্যায়ন আছে। মূল্যায়ন পদ্ধতি যদি আরও ভালো করতে হয় সেটা করেন, এবং সেই ভিত্তিতে আপনি সামনে এগিয়ে যাবেন। উনি একটা তো আলমগীর বললো সেটা ঠিক আছে, উনি ছাত্র জীবনে কোন রাজনীতির সাথে, এখন তো ধরেন যে হলের যে কালচার ছিল, যে গণরুম ছিল,
তাতে গত 15 বছরে তো সবাইকেই গণরুমে থাকতে হয়েছে, সবাইকে মিছিলে জিন্দাবাদ দিতে যেতে হয়েছে, তাই না? তো এখন তারা তো বাধ্য হয়ে গেছে অনেকে। তো এখন কি আপনি তাদেরকে খুঁজে খুঁজে বললেন ওই গণরুমে ছিল, ওই মিছিলে ছিল, এই জন্য সে অমুক দল করে, এটা তো গেল। এরপরে হলো যে আপনার বাবা কি করতো, আপনার নানা কি করতো, দাদা কি করতো, আপনার নানির বাড়ির লোকেরা কি করে, দাদার বাড়ির লোকেরা কি করে, হোয়াট ইজ দিস? এইটা তো হতে পারে না। সুতরাং এইসব থেকে আসলে বেরিয়ে আসতে হবে। আপনি যে কোনো গণকর্মচারীকে ছোট থেকে বড়, একেবারে চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যদি কর্মচারী বলি, যে কোনো গণকর্মচারীকে বিবেচনা করতে হবে তাদের মেধা, যোগ্যতা এবং দক্ষতা দিয়ে, এবং তারা কিভাবে কাজটা করছেন। মেধা, যোগ্যতা, দক্ষতা থাকার পরে তারা কি ডেলিভারি দিচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট। একজন খুব মেধাবী হতে পারেন কিন্তু কোনো ডেলিভারি নেই, একজন খুবই যোগ্য হতে পারেন কিন্তু অফিসের সব ফাইলে গেলে নেতিবাচক জিনিস করেন, একজন খুবই দক্ষ হতে পারেন কিন্তু দক্ষতার কোনো স্বাক্ষর রাখলেন না। মানে আমি নিজে দাবি করলে তো হবে না, আপনার কাজের মধ্য দিয়ে আপনার মূল্যায়ন হবে, দৃশ্যমান হতে হবে। সেইখান থেকেই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সেটাই করা উচিত এবং সেটাই হয়তো তারা করবেন। এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন সংস্কারের দায়িত্বে আছেন, পুলিশ সংস্কারের দায়িত্বে যিনি আছেন, বিচারের সংস্কারের দায়িত্বে যিনি আছেন, এটা তিনটা কিন্তু একই জায়গায়, একই সাথে কিন্তু এটা ইন্টার রিলেটেড। সুতরাং এই তিনজনকেও আবার একসাথে কাজ করে বের করতে হবে যে কিভাবে আমরা সংস্কারগুলো করলে আমরা ওই যোগ্য, মেধাবী, দক্ষ লোকগুলোকে সামনে নিয়ে আসতে পারবো এবং জাতির উপকার হবে, দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। সেটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। জি, আমরা গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আবারও একটি বিরতির সময় হয়েছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে প্রসঙ্গে ছিলাম আবারও চলে যাচ্ছি। আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে আমরা শুনবো যে আমরা যে এই যে স্থবিরতার কথা বলছি, স্থবিরতা বা অস্থিরতা কাটিয়ে স্থবিরতা ফিরাতে আমাদের আসলে অন্তর্বর্তী সরকার কোন দিকগুলোতে বেশি মনোযোগ দিবে, এই প্রসঙ্গে একটু বলবেন। অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রথম মাসটায় অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল, সেগুলো তারা অতিক্রম করার চেষ্টা করেছেন এবং সেই চ্যালেঞ্জ অতিক্রমের মধ্য দিয়ে তারা 6টা ক্ষেত্র চিহ্নিত করেছেন এবং সেখানে 6 জনকে দায়িত্ব দিয়েছেন হেড করে, যে সেখানে সংস্কারগুলো কিভাবে করতে হবে। তো সংস্কার যে প্রপোজাল বা সংস্কারের যে কাজটা শুরু হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ 1 অক্টোবরের মধ্যে পুরো কমিটিটা তৈরি করা হবে এবং তাদের একটা কী কাজ করবেন, তাদের একটা মোডাস অপারেন্ডি তারা তৈরি করবেন এবং হয়তো তাদের গোল নির্ধারণ করবেন, লক্ষ্য নির্ধারণ করবেন। সেই কাজগুলো যদি তারা ঠিকমতো করতে পারেন এবং তার সাথে যদি পরবর্তীতে যে আলোচনা করার কথা 3 মাসের যে সময় একটা তারা বেঁধে দিয়েছেন, সেখানে অনেকগুলো কাজ হবে। সেই কাজগুলো যদি ঠিকমতো করা যায় তাহলে কিন্তু এই স্থবিরতা কাটার পথে আমরা অনেকটা এগিয়ে যাব। আর যেটা দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার মনিটরিং, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য, এগুলো কিন্তু অন্য এলাকা এবং ওইখানে কিন্তু অনেক কাজ করার আছে। কেন বাংলাদেশের কোটি কোটি মানুষ, 12 কোটির কাছাকাছি মানুষ খুব চ্যালেঞ্জ লাইফ লিড করে। তাদের খাদ্য সংকট আছে, তাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, এক হালি ডিম কিনতে তারা চ্যালেঞ্জ বোধ করে। কেউ কেউ তো 6 মাসে 1 কেজি গরু মাংস কিনতে পারে না। সো আপনি যদি দ্রব্যমূল্যের বিষয়টাকে অন্তর্বর্তীকালীন সরকারের মানে অন্য জিনিসে আমরা এত আলাপ করছি, আমরা দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি এসবে কিন্তু আলাপ করছি না। তো অর্থনীতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবসময়, এবং অর্থনৈতিক যে বৈষম্য সৃষ্টি হয়েছিল ওটাও একটা বৈষম্য, বড় বৈষম্য, এবং দিনের পর দিন ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান কিন্তু বেড়েছে, চাকচিক্য বেড়েছে, মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু ধনী দরিদ্রের ব্যবধানও বেড়েছে এবং অনেক দরিদ্র মানুষ চ্যালেঞ্জড ফিল করেছে, তারা বঞ্চিত ফিল করেছে, তারাও কিন্তু এইসব আন্দোলনে যোগ দিয়েছে। ছাত্র জনতার অনেক সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত, রিক্সাওয়ালা, তারাও কিন্তু প্রাণ দিয়েছে। সুতরাং আমাদেরকে এই দেশের যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, অন্যান্য কাজ যেভাবে মনিটর করতে হবে, তার পাশাপাশি দ্রব্যমূল্য, অর্থনৈতিক উন্নয়ন, এগুলোকে মনিটর করতে হবে। আপনার কাছে আবারও আসবো আনিস আলমগীর, আপনার কাছ থেকে যে শুনবো যে আবু আলম শহীদ খান বলছিলেন আমরা কেবল শহর কেন্দ্রিক যে সংস্কার বা শহর কেন্দ্রিক জায়গাগুলোতে বেশি ফোকাস করা হচ্ছে, কিন্তু রুট লেভেলের বা যে প্রত্যন্ত অঞ্চলের যে সমস্যা বা বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে সেই সব জায়গাতে গতি ফেরাতে আসলে কি করণীয়? না, আবু আলম ভাই ঠিকই বলেছেন। আমি তো মনে করি যে উনি অর্থনৈতিক যে বিষয়টা বললেন সেটা হচ্ছে সবচেয়ে এখন বড় বিষয়। কারণ আমাদের যে সংস্কারের মধ্যে এবং যে যন্ত্রণার মধ্যে যে জিনিসগুলো ছিল, তা আইন শৃঙ্খলা এবং অর্থনীতি তার মধ্যে প্রধান প্রায়োরিটি পাওয়া উচিত। আমাদের ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেছে। আবার কেটে গেল।
আনার জন্য সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোকে আমরা বলবো না যে এখনই এগুলো সব মানে খুবই কিছু আমরা পেয়ে গেছি, তবে এটুকু আসার ব্যাপার যে শৃঙ্খলার পথে আমরা প্রবেশ করেছি, আমরা এখন শৃঙ্খলা ফিরে আসে নাই, সেটা একটা বড় বিষয়। এবং বাজারের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা তো সেই টপ টু বটম সবাইকে এফেক্ট করছে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের লোকজন। এবং গত কয়েক মাসে যে অর্থনৈতিক দুরবস্থা বা রাজনৈতিক যে অস্থিরতা ছিল সেখানে তারা যেমন সাফারার হয়েছে, সেই ঘটনাগুলো একটা কাভার দেওয়ার জন্য তো আমাদের আরেকটা বড় ধরনের সহায়তা দরকার। এবং কলকারখানাগুলো যেভাবে একটার পর একটা বন্ধ হচ্ছে সেগুলো একটা ফ্যাক্টর। এবং এই কলকারখানাগুলো বন্ধ করার ক্ষেত্রে আবার আমাদের যে বিষয়গুলো আলোচনা হচ্ছে যে বন্ধ কেন হচ্ছে, যে বৈষম্যহীন একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আছি। মালিক শ্রমিক যে সম্পর্কের কথা আমরা বলে আসছি এতদিন ধরে, সে মালিক শ্রমিক সম্পর্কের ক্ষেত্রেও তো এখানে সংস্কার আনতে হবে। সংস্কার কি হবে? আমি 1 টাকা রুজি করছি আর আমার মালিক রুজি করছে 1000 টাকা, এটা তো এই ব্যবধানটা আমাদের তো কমিয়ে আনতে হবে। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের যে সংস্কারের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেখানে এটাকে কিন্তু একটা বড় ধরনের গুরুত্ব দিতে হবে। কারণ আমি শ্রমিক এবং মালিকের যে এই ব্যবধানগুলো যদি না কমে তাহলে কিন্তু কোনো আমাদের লাভ হবে না। এখন আমাদের মুষ্টিমেয় কিছু লোকের হাতে সমস্ত ব্যাংকের টাকা চলে গেছে, সমস্ত অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করছে, ব্যাংকগুলো তারা লুট করেছে। তো এই লুটেরাদেরকে ধরার জন্য সরকার যেমন ব্যবস্থা নেবে, তেমনি আমাদের এই ব্যবধান কমিয়ে আনার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। এটাই আমার কথা। জি, আমরা আবারও একটু আপনার কাছ থেকে শুনবো যে আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আসলে স্থবিরতা কাটাতে আরো কি বিষয়গুলো যোগ করবে বা করা উচিত, দ্রুত আমরা আসলে পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাই দেশবাসী সকলেই। না, আমরা সবাই দ্রুত মুক্তি পেতে চাই, বাট এটা কিন্তু সময়ে দিতে হবে। কেন অন্তর্বর্তীকালীন সরকারের আজকে প্রায় 40 দিনের মতো, সুতরাং 40 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব কিছুর একটা রূপরেখা তারা দিয়ে দিতে পারবেন, এরকম আশা করাটা খুব অন্যায় হবে। সুতরাং তাদেরকে আমরা সময় দেই, তারা কিছু জিনিস ঠিক করার চেষ্টা করুন। আর যে সংস্কারগুলো দরকার, সংস্কারগুলোর যেসব জায়গায় দরকার তারা চিহ্নিত করেছেন, হয়তো আরও কয়েকটা জায়গায় শিক্ষার ব্যাপারটাও আসতে পারে, সেখানে কাজ করতে হবে। তাহলে এই সংস্কার প্রপোজালগুলো আমরা সামনে পাই এবং পাওয়ার পরে সংস্কার কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাই। পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোকে নিজেদেরকে সংস্কার করতে হবে। তাদের যে অ্যাটিটিউড ছিল, তারা যেভাবে দল পরিচালনা করেন, তাদের দলের গঠনতন্ত্র, তারা নিজেদেরকে শুদ্ধ করার, আত্মসমালোচনা করার মধ্য দিয়ে তারা ঠিক করতে পারেন যে তারাও দেশের গণতন্ত্রে কীভাবে অবদান রাখতে পারেন। দেখেন, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণ অভ্যুত্থান 90 এবং ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থান 24, এই তিনটাকে যদি আপনি দেখেন, এই তিনটার লক্ষ্য কি? লক্ষ্য কিন্তু আমি একদম দেখি কাছাকাছি লক্ষ্য, প্রায় একই লক্ষ্য বলতে পারেন। কী লক্ষ্য? যে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। কী লক্ষ্য? আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কী লক্ষ্য? আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। কী লক্ষ্য? আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। কী লক্ষ্য? আমরা একটা কল্যাণমুখী বাংলাদেশ চাই। এই যে 5টা মোটা দাগে যদি আপনি চিন্তা করেন, এবং সকলের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চাই, তো আপনি দেখেন যে প্রত্যেকটা কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় প্রতারিত হয়েছে, যদি বলি একটু কঠিন শব্দ, বাট আসলে প্রতারিত হয়েছে। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়নি, 90-র গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এখন আমরা 24-এর যে গণ অভ্যুত্থানের স্বপ্ন বা যে আকাঙ্ক্ষা, সেটার বাস্তবায়ন দেখতে চাই, এবং বাস্তবায়নের লক্ষ্যেই অন্তর্বর্তী সরকারকে কাজটা করতে হবে। এবং কাজটা একটু স্লোথ, এই সমালোচনা আছে, একটু স্লোথ, একটু ধীরে মনে হচ্ছে, বাট এই ধীর গতি থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। আমি কামনা করি যে তারা ধীর গতি থেকে বেরিয়ে আসবেন এবং আরও ভালোভাবে নেতৃত্ব দিয়ে সামনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। জি, আনিস আলমগীর, আমরা যে প্রসঙ্গে শুনছিলাম যে অন্যান্য রাজনৈতিক দলগুলোদেরও নিজেদেরকে সংশোধন বা নিজেদেরকে সংস্কার প্রয়োজন রয়েছে, আবু আলম শহীদ খান বলছিলেন, সেই প্রসঙ্গে আপনার কি বলার আছে? না, অবশ্যই সংস্কার তো যেই বিশেষ করে রাজনৈতিক তো সংস্কার আমাদের খুবই জরুরি। কারণ যে কালচারের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচন হবে, একদল ক্ষমতা আসবে, আরেক দল কদিন খেয়ে যাবে, আরেক দল আসবে, এই প্রক্রিয়াটা বন্ধ করে কি একটা সুষ্ঠু নির্বাচন করা যায়। এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে একটা আরবের খোরমা খাজুর বলে যে একটা এমন একটা সরকার চলে আসবে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হলেই যে তারা মানে আমাদের জন্য কল্যাণকর হবে তা না। তাহলে আমাদের এখানে সিস্টেমে যে ত্রুটিগুলো আছে সেগুলো দূর করতে হবে। আমাদের এখানে অনেকে বলছে এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা যায় কিনা সেটা দেখতে হবে। এবং ব্যক্তিকে, বিশেষ করে দলকে প্রাধান্য নয়, এখানে
ব্যক্তিকে প্রাধান্য যে নির্বাচন হবে সেটাই ভোটাররা যাতে বুঝতে পারে যে এই ব্যক্তিটা নির্বাচিত হলে আমার জন্য কি কল্যাণ কাজ করতে পারবে, যে মার্কা নাই শুধু যে আমি এই মার্কাতে দেব, এই মার্কার লোকজন আসবে। মার্কার লোকজন তো মাফিয়া, মার্কার লোকজন তো, যে মার্কার নির্বাচন যেটা হয় সেটা তো আপনার যে কত টাকা আছে সেটার উপর নির্ভর করছে। আপনি যত টাকা দিতে পারবেন আপনি নমিনেশন কিনতে পারছেন। এই যে পার্লামেন্ট আপনি দেখেন, 2/3 হচ্ছে ব্যবসায়ী। একটা রাজনৈতিক দলের একটা সংসদে যদি 2/3 ব্যবসায়ী থাকে, তাহলে এটা সংসদ থাকে, এখানে রাজনীতি কোথায়? ব্যবসায়ীরা তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদের কল্যাণের জন্য তারাই তো সবকিছু নিয়ন্ত্রণ করবে। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, তারা তো একটা সিন্ডিকেট তৈরি করবে, যেটা গত সরকারের সময় আমরা দেখেছি। এই সিন্ডিকেট একটার পর একটা একই নিয়মে যদি সরকারি চলতে থাকে, আমি জানি না কোন নিয়ম করবে সরকার। সরকার যেহেতু একটা কমিশন করে দিয়েছে, তারা তৈরি করুক, তারা জনগণের কাছে পেশ করুক, সেটা আমরা বলতে পারবো যে না এটা ভালো মন্দ। আমি এই মুহূর্তে আমার কোনো এখানে মতামত দিতে চাই না, কিন্তু এটা বলতে চাই যে পদ্ধতিতে সরকার পরিচালিত হচ্ছে, যে পদ্ধতিতে 5 বছর পর পর হালুয়া রুটি খাওয়ার জন্য এক একটা দল আসতেছে, সেটার পরিবর্তন করতে হবে। সেটার পরিবর্তন যদি আমরা না করতে পারি তাহলে আমাদের সংস্কার বলে কিছুই হবে না, সংস্কারের এখানে কোনো কিছুই থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে সংসদীয় পদ্ধতিতে আমরা গিয়েছিলাম, আমরা দীর্ঘদিন ছিলাম রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতি সরকারে গিয়ে আমাদের সেই 91 সাল থেকে আমরা সংসদীয় পদ্ধতি। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সময় একদমই শেষ। সেটাও মূল্যায়ন করতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আনিস আলমগীর। পদ্ধতিতে গিয়ে কি হলো এটা মূল্যায়ন করা উচিত। জি, অনেক ধন্যবাদ আনিস আলমগীর আপনাকে এবং আবুল আলম শহীদ খান আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। নানা সংস্কার নিয়ে সব ভালোকে সাথে নিয়ে আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। সকলে ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি।